প্রিয় স্টুডেন্ট, আশা করি তোমরা সকলেই ভালো রয়েছো। আজকে আমরা ক্লাস 5-এর বোম্বাগড়ের রাজা এই কবিতার যে বাকি অংশটুকু আমরা আজকে আলোচনা করব। এর আগে কবিতার কিছুটা অংশ আলোচনা করেছিলাম। আজকে বাকি থাকা অংশটুকু নিয়ে আলোচনা করব। এর আগের দিন আমরা দেখেছিলাম এই কবিতায় যে প্রশ্নগুলো আমাদের কবি করেছিলেন সেই প্রশ্নগুলো ছিল খুবই হাস্যকর প্রশ্ন। কারণ আমরা কখনোই শুনিনি, যে কখনোই দেখিও নি যে ছবির ফ্রেমে বা ছবির ফ্রেমে আমসত্ত্ব দিয়ে বাঁধানো থাকে। আবার কখনো আমরা শুনিনি যে রানিমা বা কোনো মানুষের মাথায় 24 ঘন্টায় বালিশ বাঁধা থাকে। কখনো শুনিনি পাউরুটিতে কেউ পেরেক ঠোকে। আমরা কখনো শুনিনি বা দেখিনি সর্দি লাগলে কেউ ডিগবাজি খায়। আবার জ্যোৎস্না রাতে কেউ কখনো চোখে আলতা ব্যবহার করে, এটাও আমরা কখনো দেখিনি বা শুনিনি। এই প্রশ্নগুলো কবি সুকুমার সেন বা কবি সুকুমার রায় বারবার তুলে ধরেছেন তার এই কবিতা বোম্বাগড়ের রাজা কবিতার মধ্য দিয়ে। আমরা আজকে সেই বাকি অংশটুকু আলোচনা করব। এরপরে যেটুকু অংশ রয়েছে তোমরা দেখো, পৃষ্ঠা নম্বর 132, সেখানে বাকি অংশটুকু রয়েছে। প্রথমেই বলছে টাকের পরে। টাক বলতে কি? টাক হচ্ছে খালি মাথা, অর্থাৎ যে মাথায় চুল নেই, সেই চুলবিহীন বা চুলহীন মাথাকে বলা হয় টাক। তো টাকের পরে পণ্ডিতেরা ডাকের টিকিট মারে, অর্থাৎ পরে বলতে উপরে। মাথায় যদি কারো চুল না থাকে তাহলে সেটাকে বলা হয় টাক। তাহলে টাকের উপরে পণ্ডিতেরা, পণ্ডিত বলতে এখানে যারা জ্ঞানী মানুষ, সেই সব জ্ঞানী মানুষরা ডাকের টিকিট, ডাকের টিকিট বলতে পোস্ট অফিসের যে টিকিট, সেই পোস্ট অফিসের টিকিটগুলো ওই টাকের মারা হচ্ছে। এটা কখনো কি আমরা শুনেছি? কখনোই শুনিনি। কিন্তু এটা কেন এরকম হচ্ছে যে যার মাথায় চুল নেই, টাক পড়ে গেছে, সেই টাকের ওপরে পোস্ট অফিসের যে ডাক টিকিট হয়, সেই ডাক টিকিটকে ফাঁকা মাথায়, অর্থাৎ চুলহীন মাথায় টাকে মারা হচ্ছে। তারপরে বলছে রাত্রে কেন ট্যাক ঘড়িটা ডুবিয়ে রাখে ঘিয়ে। রাত্রে বলতে অর্থাৎ দিনের বিপরীত, রাত যখন সূর্য অস্ত যায়, চাঁদ দেখা দেয়, কখনো আবার চাঁদ নাও থাকতে পারে। তাহলে এই যে অন্ধকারে বা এই রাত্রের কথা বলল, যে ট্যাক ঘড়ি বলতে কোমরে কোমরে গুঁজে রাখার যে ঘড়ি, সেই ঘড়ির কথা বলা হলো যে ট্যাক ঘড়ি ডুবিয়ে রাখে কিসে? ঘিয়ে। ঘি কি? ঘি হচ্ছে দুধ থেকে তৈরি স্নেহ জাতীয় পদার্থ বিশেষ। এই ঘিয়ের মধ্যে, ঘি কিন্তু দুধ থেকে তৈরি হয়। তো এখানকার মানুষ, অর্থাৎ বোম্বাগড়ের মানুষ কী করে, যখন রাত হয়ে যায়, রাতের বেলা তাদের যে ট্যাক ঘড়ি রয়েছে, সেই ট্যাক ঘড়িকে ঘিয়ের মধ্যে ডুবিয়ে রাখে। এটা কেন? সেটাও আমাদের কবি সুকুমার রায় জানতে চেয়েছেন। এটাও একটা হাস্যকর প্রশ্ন। এটা তো কখনোই আমরা শুনিনি বা দেখিও নি।
কিন্তু এখানে কবি জানতে চাইল যে এরা কেন, এরা কি জন্য এই ট্যাগ ঘড়িকে ঘিয়ের মধ্যে ডুবিয়ে রাখে। তারপরে বলছে কেন রাজার বিছানা পাতে শিরীষ কাগজ দিয়ে। রাজার বিছানা, বিছানা বলতে অর্থাৎ শয্যা। তো আমরা সবাই জানি বিছানা পাতা হয় বিভিন্ন রকম তোশক বা নরম জাতীয় ক্যাঁথা, চাদর এগুলো দিয়ে। কিন্তু বোম্বাগড়ের যে রাজা, সেই রাজার যে বিছানা তৈরি করা হয়, সেই বিছানায় ক্যাঁথা নয়, চাদর নয়, সেই বিছানা তৈরি করা হয় শিরীষ কাগজ দিয়ে। এটা আমরা অবাক করা দৃশ্য বা ঘটনা শুনছি, এটা কখনো শুনিও নি, দেখিও নি। এটাও আমাদের কাছেও অবাক করা। যেমন আমাদের কবি সুকুমার রায় এর কাছে অবাককর ঘটনা, আমাদের কাছেও একটা অবাককর ঘটনা। এটা তো কখনো হতে পারে না। শিরীষ কাগজ কি? শিরীষ কাগজ হচ্ছে বালি মাখানো কাগজ। এই কাগজ দিয়ে কী হয়, যেগুলো পুরাতন লোহা রয়েছে সেই লোহাগুলোকে পরিষ্কার করার জন্য এই শিরীষ কাগজ ব্যবহার করা হয়ে থাকে। বা অনেক সময় কাঠ মিস্ত্রিরা কী করে, যারা কাঠের কাজ করে সেই কাঠ মিস্ত্রি, এরা কাঠকে মসৃণ করার জন্য অর্থাৎ চিকন করার জন্যে, কাঠের রঙকে উজ্জ্বল করার জন্যে এই শিরীষ কাগজ কাঠের উপরে ঘষে থাকে যাতে কাঠটা মসৃণ হয়। তাহলে শিরীষ কাগজের কাজ হচ্ছে কোনো কিছুকে পরিষ্কার করা। সেটা পুরাতন লোহা হতে পারে বা কাঠ হতে পারে, এগুলোকে সে পরিষ্কার করে। পরিষ্কার করার কাজে শিরীষ কাগজ ব্যবহার হয়ে থাকে। কিন্তু আমরা এখানে কি দেখলাম, এই কবিতায় দেখলাম অন্য পুরোপুরি ভিন্ন জিনিস। এই শিরীষ কাগজ বিছানাতে পাতা হচ্ছে, আবার কোনো সাধারণ মানুষের বিছানায় নয়। যে রাজার বিছানাতে শিরীষ কাগজ পাতা হচ্ছে, এটা তো অবাককর ঘটনা বা অবাক করা কাহিনী। এরও কারণ কবির কাছে নেই। কবি জানতে চেয়েছেন কেন এই রকম শিরীষ কাগজ দিয়ে বিছানা তৈরি করা হচ্ছে। তারপরে বলা হচ্ছে সভায় কেন চেঁচায় রাজা হুক্কা হুয়া বলে। সভা অর্থাৎ রাজা তার প্রজাদের এবং সভার বিভিন্ন মন্ত্রী এবং আরও যেসব কর্মচারী রয়েছে তাদেরকে নিয়ে যখন সভা চলে, সেই সময় দেখা যাচ্ছে যে রাজা চিৎকার করছে। কিন্তু এই চিৎকারটা স্বাভাবিক কোনো চিৎকার নয়। এই চিৎকারটা কীরকম? এই চিৎকারটা হচ্ছে হুক্কা হুয়া। আমরা সবাই জানি হুক্কা হুয়া এই শব্দটা সাধারণত এক ধরনের প্রাণী করে থাকে, যার নাম হচ্ছে শিয়াল। শিয়াল যখন তার নিজের ভাষায় ডাকে তখন সে হুক্কা হুয়া বলে ডাকে। এটা তো কোনো মানুষের ভাষা নয়। তাহলে বোম্বাগড়ের যে রাজা, সেই রাজা কেন এই রকম সভার মাঝখানে সমস্ত মানুষের সামনে একটা প্রাণীর ভাষায় কথা বলছে বা হুক্কা হুয়া করে ডাকছে? এটা কেন? এটা তো কোনো সাধারণ মানুষের কাজ নয়। এটা হচ্ছে রাজা নিজে এই কাজটা করছে, আবার সভার মধ্যে। কেন? এর কারণ কি? এটাও কবির প্রশ্ন, তিনি জানতে চেয়েছেন। তারপরে বলা হচ্ছে মন্ত্রী কেন কলসি বাজায় বসে রাজার কোলে।
আমরা সবাই জানি যে রাজার বুদ্ধি দেওয়ার জন্য, অনন্য কাজের জন্য মন্ত্রী থাকে। তো এই মন্ত্রী মহাশয় কলসি বাজাচ্ছে। কলসি আমরা সাধারণত জানি কলসিতে জল রাখা হয়। জল রাখার জন্য এই কলসি ব্যবহার করা হয়ে থাকে, বাজনা বাজাবার জন্য নয়। কিন্তু এখানে দেখলাম রাজা যেরকম, এই রাজ্যের মন্ত্রী মহাশয়ও সেই রকম। না হলে কেন সে কলস বাজাচ্ছে, কলসি কেন বাজাচ্ছে? যদি বাজাতে হয় তাহলে তুমি ঢোল বাজাও, দোতারা বাজাও, বীণা বাজাও, অনেক তো বাজাবার জিনিস রয়েছে। কিন্তু কলসি তো বাজাবার জিনিস নয়। তাহলে কলসি কেন বাজাচ্ছে? এর কারণ কি? আবার মন্ত্রী মহাশয় কলসি বাজাচ্ছে কোথায়? রাজার কোলে বসে। এটা আবার কেমন? এটা শুনে তো হাসি লাগে। যদি তাকে কলসি বাজাতেই হয় তাহলে রাজদরবারে তো অনেক অনেক জায়গা রয়েছে, সেই সব জায়গাতে বসে মন্ত্রী মহাশয় কলসি আরামসে বাজাতে পারে। কিন্তু না, মন্ত্রী মহাশয় যে জায়গাটায় কলসি বাজাচ্ছে সেই জায়গাটা হচ্ছে রাজার কোল, সাধারণ কোনো মানুষের কোল নয়। রাজার কোলে বসে কেন কলসি বাজাচ্ছে? অন্য জায়গায় কেন বাজাচ্ছে না? আর কলসি বাজাবার কারণই বা কী? কবির কাছে অজানা। তাই আমাদের কবি সুকুমার রায় জানতে চেয়েছেন এর কারণ কি। কেন এই বোম্বাগড়ের রাজার আচরণ, রাজার স্ত্রীর আচরণ, রাজার স্ত্রীর ভাইয়ের আচরণ অর্থাৎ দাদার আচরণ, মন্ত্রী মহাশয়ের আচরণ, এই রাজ্যের যেগুলো পণ্ডিত জ্ঞানী ব্যক্তি তাদের আচরণ এই রকম কেন? কেউ কি জানে? যদি কেউ জেনে থাকো তাহলে উত্তর বলো। আমাদের কবি সুকুমার রায় এই প্রশ্নগুলোর উত্তর চাইছেন। তারপরে আবারও বলা হচ্ছে, সিংহাসনে ঝোলায় কেন ভাঙা বোতল শিশি? সিংহাসন, সিংহ চিহ্নিত আসন, সিংহাসন যেখানে রাজা বসে থাকে। সিংহাসনে বসে রাজা রাজদরবারের কাজ পরিচালনা করে থাকে, সেই সিংহাসন। সেই সিংহাসনে কেন বোতল ঝোলানো রয়েছে? বোতল কি? দেখবা যে বোতলের মুখের দিকটা সরু হয় কিন্তু পেটটা ফাঁপালো হয়। কাঁচের তৈরি হতে পারে, প্লাস্টিকের তৈরি হতে পারে বোতল। মুখটা সরু হয় কিন্তু পেটটা বড় হয়। এই যে বোতল, এই বোতল কেন ঝোলানো হয়? তারপরে বলল শিশি, শিশি কেন ঝোলানো হয়? শিশিরও ঠিক একই, মোটামুটি একই বলা যায়। উপরের দিকটা সরু এবং উপরের নিয়ম অনুযায়ী নিচের দিকটাও একই রকম, এটা হচ্ছে শিশি। এখানে অর্থাৎ রাজ দরবারে সিংহাসনে কেন, কিসের জন্য বোতল শিশি ঝোলানো হচ্ছে? এর কারণ কি? এটা ঝোলালে কি উপকার রয়েছে? না ঝোলালেই বা কি ক্ষতি রয়েছে? এখানে অর্থাৎ রাজ দরবারে সিংহাসনে, যে সিংহাসনে রাজা স্বয়ং নিজে বসে, বসে নিজের রাজ্যের কাজ পরিচালনা করে, সেই জায়গাতে এগুলো কেন ঝোলানো হচ্ছে? এর কি কোনো কারণ আছে? যদি থাকে তাহলে সেটা আমাদের কবি সুকুমার রায় জানতে চেয়েছেন। তারপরে আবারও বলছে, কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে কেন রাজার পিসি? কুমড়ো, কুমড়ো কী জিনিস?
কুমড়ো হচ্ছে এক ধরনের সবজি বিশেষ, যেটা আকারে বেশ বড় হয় এবং এই কুমড়োটাকে সবজি হিসাবে মানুষ ব্যবহার করে থাকে। তাহলে সবজি হিসাবে কুমড়ো ব্যবহার হয়ে থাকে। কিন্তু এই বোম্বাগড়ের মানুষ আজব মানুষ। এখানকার মানুষ এই কুমড়োকে নিয়ে ক্রিকেট খেলছে। আচ্ছা বলো তো, ক্রিকেট খেলার জন্য ক্রিকেট বলের প্রয়োজন, কিন্তু এখানকার মানুষ ক্রিকেট খেলার জন্য ক্রিকেটের পরিবর্তে কুমড়োকে ব্যবহার করছে। এটা অবাক করা। আবার এটা করছে কে? এটা যে করছে সে হচ্ছে রাজার পিসি। পিসি বলতে রাজার বাবার বোন বা রাজার দাদুর মেয়ে। তাহলে বলো, এখানে কি তাহলে সবাই একই? যে যা করছে সবগুলোই অস্বাভাবিক, কোনোটাই স্বাভাবিক নয়। এদের প্রত্যেকটা কাজ অর্থাৎ কর্ম শুনে অবাক হয়ে যাচ্ছি আমরা। এর কারণ আমাদের কাছে অজানা, উত্তর নেই কেন তারা এগুলো করে, এগুলো করলে কি সুবিধা আর না করলেই বা কি অসুবিধা, এগুলো আমাদের কাছে অজানা, আমাদের কবির কাছেও অজানা। কারণ এগুলো তো সবই অস্বাভাবিক, কোনোটাই স্বাভাবিক নয়। তারপরে বলা হচ্ছে রাজার খুড়ো নাচেন কেন হুঁকোর মালা পরে। রাজার খুঁড়ো, খুঁড়ো শব্দের অর্থ হচ্ছে কাকা। খুঁড়ো শব্দের অর্থ হচ্ছে কাকা। কার কাকা? তাহলে রাজার কাকা। কোন রাজা? বোম্বাগড়ের যে রাজা, সেই রাজার কাকা কি করছে? নাচেন কেন, অর্থাৎ সে নাচছে। বোম্বাগড়ের রাজার কাকা নাচছে, কিন্তু নাচার সময় কি হচ্ছে, তার গলাতে মালা রয়েছে। কিন্তু মালাটি কিসের? মালাটি হচ্ছে হুঁকোর মালা। হুঁকো কি জিনিস? ধূমপানের যন্ত্র বিশেষ। এই হুঁকো সাধারণত প্রাচীনকালে ধূমপানের যন্ত্র হিসাবে ব্যবহার করা হয়ে থাকত। বর্তমানে ব্যবহার সেরকম নেই। হুঁকোর ব্যবহার বর্তমানে একেবারে নেই বললেই চলে, কিন্তু প্রাচীনকালে হুঁকোর ব্যবহার রয়েছিল। তারা হুঁকো ব্যবহার করত ধূমপানের জন্য। তাহলে হুঁকো ব্যবহৃত হয় ধূমপানের জন্য, কিন্তু বোম্বাগড়ের রাজার কাকা এটাকে মালা হিসাবে ব্যবহার করছে। আর এই হুঁকোর মালা গলায় পড়ে সে নাচ করছে। এ তো হাস্যকর দৃশ্য, হাস্যকর ঘটনা। যে দেখবে সেই হাসবে। এ কি পাগল হয়ে গেছে যে হুঁকোর মালা গলায় নিয়ে নাচছে, আবার রাজার কাকা বলে কথা। তারপরে বলা হচ্ছে এমন কেন ঘটছে তা কেউ বলতে পারো মোরে? মোরে বলতে আমাকে, অর্থাৎ সুকুমার রায় বলছে এগুলো কেন ঘটছে বোম্বাগড়ে, এর কারণ কেউ আমাকে বলতে পারো? হ্যাঁ, যদি কেউ বলতে পারো তাহলে আমাকে বলো কারণগুলো, কেন এগুলো ঘটছে, এর ঘটার কারণ কি, এগুলো ঘটানোর পিছনে সুবিধা কি রয়েছে, আর এগুলো না ঘটালে অসুবিধা কি রয়েছে, সেটাই জানতে চেয়েছেন এই কবিতার মধ্য দিয়ে কবিতার লেখক সুকুমার রায়। এই হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ কবিতার আলোচনা। এবারে আমাদের পুরো কবিতার
কিছু শব্দগুলো জেনে নিতে হবে। যেমন দেখো, সদাই বলেছে, সদাই শব্দের অর্থ হচ্ছে সব সময়। তারপরে বলেছে ফ্রেমে, ফ্রেমে শব্দের অর্থ হচ্ছে ছবি বাঁধানোর চার কোণা বিশিষ্ট কাঠ দিয়ে তৈরি যে যন্ত্র। আম সত্ত্ব ভাজা, অর্থাৎ আমের রস বের করে নিয়ে যে আমসত্ত্ব তৈরি করা হয়। রানীর মাথায়, রানী বলতে রাজার স্ত্রী, যাকে বলা হয় রানী। অষ্টপ্রহর, অষ্ট মানে ৮, প্রহর মানে ৩ ঘন্টায় ১ প্রহর, তাহলে ৩ ৮ ২৪ দিন রাত। পাউরুটিতে পেরেক, পাউরুটি হচ্ছে নরম তুলতুলে এক ধরনের খাদ্য বিশেষ। পেরেক শব্দের অর্থ হচ্ছে কাঁটা, তাহলে পাউরুটিতে কেন বা পাউরুটির মধ্যে কেন কাঁটা ঠোকা হচ্ছে। ডিগবাজি, অর্থাৎ মাথা নিচু করে পা উপর করে ঘুরপাক খেয়ে পড়া। এই রাজ্যে যারা সর্দির শিকার হয়, যাদের সর্দি হয়, তারা ডিগবাজি খায়। তারপরে বলো জোছনা, জোছনা শব্দের অর্থ হচ্ছে জ্যোৎস্না, যেটা অর্থাৎ চাঁদনি বা চাঁদের আলো। আলতা, আলতা মেয়েরা পায়ের পাতায় ব্যবহার করে থাকে পায়ের পাতার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। কিন্তু বোম্বাগড়ের মানুষ জোছনা রাতে আলতা তারা চোখে ব্যবহার করে, পায়ে ব্যবহার না করে চোখে ব্যবহার করে। ওস্তাদেরা, অর্থাৎ যারা কোনো এক কাজে বিশেষ পারদর্শী, কেউ ম্যাজিক দেখাতে, কেউ আর অন্য কাজে, যে যে কাজে পারদর্শী তাকে সেই কাজের ওস্তাদ বলা হয়। তারপরে চলে এসো টাকে, টাক শব্দের অর্থ হচ্ছে যে মাথায় চুল নেই, চুলহীন মাথাকে বলা হয় টাক। পণ্ডিত অর্থাৎ জ্ঞানী ব্যক্তি। ডাক টিকিট অর্থাৎ পোস্ট অফিসের যে টিকিট, সেই টিকিট। ট্যাগ ঘড়ি, ট্যাগ ঘড়ি হচ্ছে কোমরে রাখবার ঘড়ি, সেটাই হচ্ছে ট্যাগ ঘড়ি। ঘি, ঘি হচ্ছে দুধ থেকে তৈরি এক ধরনের খাদ্য বিশেষ। শিরিষ, শিরিষ হচ্ছে এক ধরনের কাগজ যেটা বালি দিয়ে তৈরি হয়। এটা পুরাতন লোহা বা কাঠকে মসৃণ করার জন্য, উজ্জ্বল করার জন্য কাঠমিস্ত্রি, রং মিস্ত্রি এই শিরিষ কাগজ ব্যবহার করে থাকে। কিন্তু বোম্বাগড়ের ক্ষেত্রে আলাদা, এখানে শিরিষ কাগজ ব্যবহার করা হচ্ছে রাজার বিছানা তৈরি করার জন্য। তারপরে বলল হুক্কা হুয়া, হুক্কা হুয়া হচ্ছে এক ধরনের প্রাণীর ডাক, যে প্রাণীটির নাম হচ্ছে সিগাল বা শিয়াল। শিয়াল হুক্কা হুয়া বলে ডাকে, কিন্তু আমরা দেখলাম বোম্বাগড়ের রাজা নিজেই হুক্কা হুয়া বলে ডাকছে। তারপরে কলসি, কলসি হচ্ছে জল রাখার পাত্র বিশেষ, জল রাখার জন্যই কলসি ব্যবহার করা হয়ে থাকে। বোতল, বোতল হচ্ছে সামনের দিকটা সরু, পেটটা বেশ ফাঁপালো। শিশি, শিশি হচ্ছে সামনের দিক সরু, নিচ দিকও সরু, এগুলোকে বলা হয় শিশি। তো রাজসভায় সিংহাসনে বোতল শিশি ঝোলানো রয়েছে। কুমড়ো, কুমড়ো হচ্ছে এক ধরনের সবজি বিশেষ, সবজি হিসাবে এই কুমড়ো ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু আমরা দেখলাম রাজদরবারে এই কুমড়োকে নিয়ে ক্রিকেট খেলছে রাজার পিসি। খুঁড়ো, খুঁড়ো শব্দের অর্থ হচ্ছে কাকা, কার কাকা? বোম্বাগড়ের রাজার কাকা। হুঁকো, হুঁকো শব্দের অর্থ হচ্ছে ধূমপানের যন্ত্র। প্রাচীনকালের মানুষ ধূমপানের জন্য এই হুঁকো ব্যবহার করত। মোরে, মোরে বলতে আমাকে, অর্থাৎ কবি নিজেকেই বুঝিয়েছেন যে এই উপরের যেগুলো কারণ রয়েছে, যেগুলো প্রশ্ন করা হলো, সেই প্রশ্নগুলোর উত্তর যদি তোমাদের জানা থাকে তাহলে আমাকে বলো, আমি সেগুলো জানতে চাই। আজকের পর্যন্ত এখানেই
শেষ করছি। এর পরে পরবর্তী অংশ নিয়ে আমরা আবারও হাজির হব। আমরা রিভাইজ দিতে শুরু করব এর পরের ক্লাস থেকে। প্রথম দিক থেকে আমরা আবার রিভাইজ দিব কবিতাগুলো, যেখানে যেখানে সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো সমাধান করব। নেক্সট ক্লাস পর্যন্ত তোমরা সকলেই সুস্থ স্বাভাবিক থাকো এই আশা রেখে আমি আমার আজকের আলোচনা এখানেই শেষ করলাম।